হ্যালো স্টুডেন্টস, ভিশন ডব্লিউবিসিএস এর পক্ষ থেকে আজকে তোমাদের পলিটির ক্লাস 4 যে মর্নিং এ আমরা থিওরি ক্লাস করি, আজকে সেই পলিটির ক্লাস 4 অর্থাৎ থিওরি ক্লাস নিয়ে হাজির হয়ে পড়েছি, যেখানে আজকে আমরা পড়বো দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি অ্যান্ড সিটিজেনশিপ। ওকে, তো গত পলিটি 3 পর্যন্ত আমরা দেখেছিলাম, প্রিয়াম্বেল পর্যন্ত পড়েছিলাম। তো তারপরে ক্লাস 4-এ আমরা ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এবং সিটিজেনশিপ বা নাগরিকত্ব নিয়ে কিন্তু আমরা পড়বো। প্রতিদিন কিন্তু আমরা থিওরি ক্লাস করছি এবং সেই থিওরি ক্লাসের ওপর কিন্তু বেস করে রাত্রেবেলা গুড নাইট সিরিজে 25টা করে এমসিকিউ করছি, যাতে আমাদের প্রিপারেশনটা কিন্তু একদম কম্প্যাক্ট অ্যান্ড কমপ্লিট হয়। এবং আমাদের টার্গেট রয়েছে যতদিন এক্সাম পোস্টপোন রয়েছে সেই সময়ের মধ্যে কিন্তু আমাদের ডাব্লিউবিসিএস যে সিলেবাসটা রয়েছে যতটা সম্ভব রিভাইজ দেয়া টু দ্য পয়েন্ট পড়ে। তো আজকের ভিডিওটা চলো শুরু করা যাক। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করতে ভুলবে না। ওকে, তো প্রথমে আমরা পড়বো দুটো পার্টে ভাগ করেছি। প্রথম পার্টটা হচ্ছে দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি এবং সেকেন্ড পার্টটা হচ্ছে যেটা সিটিজেনশিপ। তো প্রথম আমরা পড়বো ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি। ওকে, দেখো, দ্য ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি পার্ট 1 আর্টিকেল 1 to 4, অর্থাৎ এই যে ইউনিয়ন অ্যান্ড টেরিটরি এটাকে রাখা হয়েছে আমাদের সংবিধানের পার্ট 1-এ, অর্থাৎ একদম প্রথম পার্টেই রাখা হয়েছে। এবং এর আর্টিকেলটা রয়েছে ফার্স্ট আর্টিকেল থেকে, অর্থাৎ 1 নম্বর আর্টিকেল থেকে 4 নম্বর আর্টিকেল পর্যন্ত আমাদের সংবিধানে রয়েছে ইউনিয়ন অ্যান্ড ইটস টেরিটরি, আমাদের দেশ এবং এর যে রাজ্যগুলো রয়েছে সেই সম্বন্ধে কিন্তু বলা রয়েছে এই পার্ট 1 এবং আর্টিকেল 1 থেকে 4 পর্যন্ত। এবার এই যে আর্টিকেল থেকে 1 থেকে 4 পর্যন্ত যে আর্টিকেলগুলো রয়েছে, মোট 4টে আর্টিকেল, সেগুলো আমরা ডিটেলসে দেখব। দেখো, ফার্স্ট আর্টিকেল নাম্বার 1 কি বলছে? নেম অ্যান্ড টেরিটরি অফ ইউনিয়ন, অর্থাৎ আমাদের দেশের নাম এবং এর রাজ্যগুলোর কি নাম হবে সেইগুলো এই আর্টিকেল 1-এর বিস্তারিত আলোচনা করা হয়েছে। দেখো, প্রথম পয়েন্ট, ইন্ডিয়া অর্থাৎ আমরা যেটাকে বলি ভারতবর্ষ, দ্যাট ইজ ভারত শ্যাল বি এ ইউনিয়ন অফ স্টেটস, অর্থাৎ ইন্ডিয়া বা ভারতবর্ষ হলো শ্যাল বি ইউনিয়ন অফ স্টেট, অর্থাৎ সমস্ত রাজ্যের সংবর্ধন বা ইউনিয়ন অফ স্টেট বা সমস্ত রাজ্যের কি বলবো মিশ্রণে তৈরি আমাদের ভারতবর্ষ। নেক্সট 2 নম্বর পয়েন্ট, দ্য স্টেটস অ্যান্ড ইটস টেরিটরিজ দেয়ার অফ শ্যাল বি অ্যাজ স্পেসিফাইড ইন দ্য ফার্স্ট শিডিউল। এবং কি বলা হয়েছে? দ্য স্টেট অ্যান্ড ইটস টেরিটরি, অর্থাৎ এই যে আর্টিকেল 1-এ যেমন নাম এবং টেরিটরিগুলো রাখা হয়েছে, সেই রকম এই আমাদের দেশ এবং এই টেরিটরি বা রাজ্যগুলো যেগুলো রয়েছে সেইগুলো কিন্তু ফার্স্ট শিডিউলে রাখা হয়েছে। আমাদের শিডিউল কটা রয়েছে? সেটা হচ্ছে 12টা শিডিউল রয়েছে। তো শিডিউল পড়ার সময় দেখেছিলাম ফার্স্ট শিডিউলে কিন্তু আমাদের স্টেট অর্থাৎ কান্ট্রি এবং এর রাজ্যগুলোর ব্যাপারে কিন্তু দেওয়া হয়েছিল, সেখানে আমরা দেখেছিলাম, সেই পয়েন্টটা কিন্তু এখানে পড়লাম। নেক্সট পয়েন্ট আমরা পয়েন্ট 3 দেখব, দ্য টেরিটরি অফ ইন্ডিয়া শ্যাল কম্প্রাইজ, অর্থাৎ আমাদের এই যে রাজ্যগুলো বা টেরিটরিগুলো রয়েছে সেগুলো কিভাবে তৈরি হবে। দেখো, দ্য টেরিটরিজ অফ স্টেটস, ঠিক আছে, আমাদের দেশের রাজ্যগুলো। তারপর নেক্সট অফ বিটা দেখো, দ্য ইউনিয়ন টেরিটরিজ স্পেসিফাইড ইন ফার্স্ট শিডিউল, এবং যে ইউনিয়ন টেরিটরিজ বা কেন্দ্রের যে কেন্দ্রশাসিত অঞ্চলগুলো বা ইউটি যেগুলো বলি আমরা, এই ইউটিগুলো কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে ফার্স্ট শিডিউলে অবশ্যই রাখতে হবে এবং স্পেসিফাই করতে হবে। অ্যান্ড সাচ আদার টেরিটরিজ অ্যাজ মে বি রিকোয়ার্ড, যদি প্রয়োজন হয় অন্যান্য টেরিটরিজগুলোকে এই ইউটির মধ্যে ঢোকাতে এবং ফার্স্ট শিডিউলে রাখতে, সেগুলো কিন্তু রাখা হবে। নেক্সট আমরা দেখব আর্টিকেল 2 কি বলছে? অ্যাডমিশন অর এস্টাবলিশমেন্ট অফ নিউ স্টেটস। ওকে, অর্থাৎ যদি আমাদের দেশ মনে করে অন্য কোনো পার্শ্ববর্তী অঞ্চলকে আমাদের দেশের মধ্যে রাজ্য হিসাবে নিযুক্ত করবে, ঠিক আছে, সেটা বা প্রতিষ্ঠা করবে, সেটা এই আর্টিকেল 2 এর মাধ্যমে কিন্তু সেটা করা হয়। অর্থাৎ আর্টিকেল 2-তে লেখা রয়েছে আমাদের দেশ অন্য পার্শ্ববর্তী কোনো রাজ্য মানে দেশের অঞ্চলকে যদি নিজেদের বলে ঘোষণা করে, তো সেটাকে রাজ্য হিসাবে কিন্তু ঘোষণা করতে পারে, এটা আর্টিকেল 2-এ লেখা রয়েছে। তারপর আর্টিকেল 3 আমরা দেখব, ফরমেশন অফ নিউ স্টেটস অ্যান্ড অল্টারেশন অফ এরিয়াস বাউন্ডারিজ অর নেমস অফ এক্সিস্টিং স্টেট, অর্থাৎ আর্টিকেল 3-তে বলা হয়েছে যে নতুন যদি রাজ্য তৈরি করা হয়, ফরমেশন অফ নিউ স্টেটস মানে কিভাবে রাজ্য তৈরি করা হবে। দেখো, কি বিভিন্নভাবে রাজ্য কিন্তু তৈরি করা যেতে পারে। 1, বাইরের দেশের অংশ নিয়ে রাজ্য গঠিত হতে পারে। 2, আমাদের দেশের ভিতরে কোনো রাজ্য খুব বড় রাজ্য, সেটাকে ভেঙে ছোট করে দুটো ভাগে ভাগ করে দুটো নতুন রাজ্য তৈরি করা হয়ে যেতে পারে।
ঠিক আছে, বা কোনো দুটো দেশের মধ্যে কোনো একটা জায়গা নিয়ে প্রবলেম হচ্ছে, সেটাই যদি জিতে যায় আমাদের দেশ, সেটাকেও কিন্তু ক্যাপচার করে সেটাকে রাজ্য বানাতে পারে। ঠিক আছে, তারপর কোনো কেন্দ্রশাসিত অঞ্চল, সেটাকে যদি রাজ্য বানাতে চাই তো সেটাকেও, এই বিভিন্ন ধরনের যে রাজ্য তৈরি, তারপর তার বাউন্ডারি কতটা হবে, তার এরিয়া কত দূর হবে, এবং সেই রাজ্যের নামকরণ কি হবে, সেটা কিন্তু আর্টিকেল 3-তে বলা হয়েছে। ডিটেলসে দেখবো এই আর্টিকেল 3টা। পার্লামেন্ট মে বাই ল, এবং এটা করতে পারে পার্লামেন্ট বা সংসদ বিভিন্ন আইনের মাধ্যমে। মানে অপশন এটা দেখো, ফর্ম এ নিউ স্টেট বাই সেপারেশন অফ টেরিটরি ফ্রম এনি স্টেটস অর বাই ইউনাইটিং টু অর মোর স্টেটস। অর্থাৎ কি বলছে, একটা নতুন রাজ্য তৈরি হতে পারে অন্য দেশের রাজ্য নিয়ে, ঠিক আছে, বা আমাদের দেশের দুটো রাজ্য একসাথে জুড়ে, বা একটা রাজ্য দুটোকে ভেঙে, এইভাবে কিন্তু তৈরি হতে পারে। অর পার্টস অফ স্টেটস অর বাই ইউনাইটিং এনি টেরিটরি টু এ পার্টস অফ স্টেটস। ওকে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ কোনো একটা ইউনিয়ন টেরিটরিকে, কেন্দ্রশাসিত অঞ্চলকে কোনো রাজ্যের সাথে যুক্ত করে দেওয়া যেতে পারে, বা কোনো একটা রাজ্যকে ভেঙে দু টুকরো করা যেতে পারে, বা দুটো রাজ্য একসাথে করে দেওয়া যেতে পারে। বিভিন্ন উপায়ে কিন্তু রাজ্য বানানো যায়, সেটা পার্লামেন্ট করে। নেক্সট আমরা দেখব ইনক্রিজ দ্য এরিয়া অফ এনি স্টেট। অর্থাৎ কোনো রাজ্যের এরিয়াটাকে বাড়িয়ে দিয়ে নতুনভাবে রাজ্য তৈরি করা যেতে পারে, সেটা কিন্তু আর্টিকেল 3-র আন্ডারেই হবে। ডিমিনিশিং দ্য এরিয়া অফ এনি স্টেট, অর্থাৎ কোনো রাজ্যের আয়তনটাকে বা এরিয়াটাকে ছোট করে দেওয়া হলো, সেটাও কিন্তু এই আর্টিকেলের মাধ্যমে হবে। তারপর অল্টার দ্য বাউন্ডারিজ অফ এনি স্টেট, অর্থাৎ কোনো দেশের বাউন্ডারি চেঞ্জ করে, ঠিক আছে, সেটাও কিন্তু করা যেতে পারে। এবং অল্টার দ্য নেম অফ এনি স্টেট, হয়তো কোনো রাজ্য তার নাম পরিবর্তন করতে চাইছে, যেমন আমাদের পশ্চিমবঙ্গ চেয়েছিল, ওয়েস্ট বেঙ্গল চেয়েছিল যে ওয়েস্ট বেঙ্গলের নামটা বেঙ্গল হোক বা বঙ্গ হোক, তো এটাও কিন্তু এই আর্টিকেল 3-র আন্ডারেই পড়ছে, অর্থাৎ কোনো রাজ্যের যদি নাম চেঞ্জ করতে চায়। ওকে, এই হলো আর্টিকেল 3। এবার আমরা চলে আসবো সিটিজেনশিপ। ওকে, সিটিজেনশিপে চলে আসবো, অর্থাৎ নাগরিকত্ব। তো নাগরিকত্ব নিয়ে আমরা আলোচনা করব। দেখো সিটিজেনশিপ, দেখো পার্ট 1-এ দেখলাম ইউনিয়ন টেরিটরি রয়েছে, এবং সিটিজেনশিপ তারপরের পার্ট অর্থাৎ পার্ট 2-তে রয়েছে, এবং আর্টিকেলস কত, ইউনিয়ন টেরিটরি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে 1 থেকে 4, এবং সিটিজেনশিপ যেটা রয়েছে পার্ট 2-তে সেটা হচ্ছে 5 to 11, অর্থাৎ 5 নম্বর থেকে 11 নম্বর আর্টিকেল পর্যন্ত সিটিজেনশিপের ব্যাপারে বলা হয়েছে। দেখো কি বলছে, পার্ট 2 অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া, অর্থাৎ আমাদের সংবিধানের পার্ট 2টা বলছে আর্টিকেল 5 থেকে 11, অর্থাৎ 5 নম্বর থেকে 11 নম্বর, ডিলস উইথ, আলোচনা করে সিটিজেন্স অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের নাগরিকত্ব নিয়ে। দিস প্রভিশন রেজাল্টেড ইন দ্য এনাক্টেডমেন্ট অফ সিটিজেনশিপ অ্যাক্ট 1955 বাই ইন্ডিয়ান পার্লামেন্ট। এবং এই যে আর্টিকেলগুলো এবং যে আমাদের সিটিজেনশিপ যে বিলটা বা আইনটা আমাদের দেশে চালু হয়েছে, সেটা 1955 সালে ভারতের পার্লামেন্ট বা সংসদ দ্বারা। খুবই গুরুত্বপূর্ণ কিন্তু কোশ্চেন, এটা কিন্তু বহুবার পরীক্ষায় এসেছে যে কোন সালে প্রথম ভারতের নাগরিকত্ব আইন কিন্তু আমাদের দেশে চালু হয়, সেটা হচ্ছে 1955। ওকে, তারপর দেখো ফার্স্ট আর্টিকেল সিটিজেনশিপের যেটা পার্ট 2-তে রয়েছে, সেটা হচ্ছে আর্টিকেল নাম্বার 5, সেটা দেখবো। সিটিজেনশিপ অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ কনস্টিটিউশন, অর্থাৎ সংবিধান অনুযায়ী একটা দেশের নাগরিক কাদের বলবো সেটা আমরা ডিটেলসে দেখবো। অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দিস কনস্টিটিউশন এভরি পার্সন হু হ্যাজ হিজ ডোমিসিল ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া অ্যান্ড, অর্থাৎ সংবিধান অনুযায়ী নীতি অনুযায়ী প্রত্যেকটা মানুষ যারা আমাদের দেশের মধ্যে বসবাস করছে, তারা বিভিন্নভাবে কিন্তু আমাদের দেশের নাগরিক, সেগুলো আমরা দেখব এক এক করে। অপশন এ দেখো, হু ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ যে একজন ভারতবর্ষেই জন্মগ্রহণ করেছে সে আমাদের দেশের নাগরিক। তারপর অপশন বিটা দেখো, আইদার অফ হুজ পেরেন্টস ওয়াজ বর্ন ইন দ্য টেরিটরি অফ ইন্ডিয়া, অর্থাৎ এমন একজন ব্যক্তি যার হয় বাবা কিংবা মা, আইদার অফ পেরেন্টস, ঠিক আছে, আইদার অফ হুজ পেরেন্টস, অর্থাৎ হয় বাবা অর্থাৎ মা যে ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে। অর্থাৎ আমি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করিনি, কিন্তু আমার বাবা কিংবা মা হয়তো ইন্ডিয়াতে জন্মগ্রহণ করেছে, সেই দিক থেকে কিন্তু আমি আমার ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারি বা নাগরিক হতে পারি। নেক্সট সি দেখো, হু হ্যাজ বিন অর্ডিনারলি রেসিডেন্ট ইন টেরিটরি অফ ইন্ডিয়া ফর নট লেস দ্যান 5 years immediately preceding such commencement shall be a citizens of India, অর্থাৎ
আমি হয়তো অনেক দিন ধরে আমার এই ভারতবর্ষে বসবাস করছি, নট লেস দ্যান 5 ইয়ার্স, অর্থাৎ 5 বছরের কম নয়, অর্থাৎ 5 বছরের অধিক যদি আমি ভারতবর্ষে বসবাস করি, আমি ভারতবর্ষের নাগরিকত্ব কিন্তু গ্রহণ করতে পারবো, এরকম কিন্তু নিয়ম রয়েছে। তারপর নেক্সট আর্টিকেল আমরা দেবো, আর্টিকেল নাম্বার 6, রাইটস টু সিটিজেনশিপ অফ সার্টেন পার্সনস হু হ্যাভ মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান। ওকে, আমরা দেখেছিলাম দেশভাগের সময় কিন্তু অনেক লোক পাকিস্তান থেকে ভারতে চলে এসেছিল, আবার ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে গিয়েছিল, সেই রকম কিন্তু ঘটনা ঘটেছিল। তো তাদের নাগরিকত্ব নিয়েও কিন্তু বলা হয়েছে, সেটা আর্টিকেল নাম্বার 6-এ কি বলছে, রাইট টু সিটিজেনশিপ অফ সার্টেন পার্সন, অর্থাৎ সেই সমস্ত নির্দিষ্ট লোকেদের নাগরিকত্ব যারা মাইগ্রেটেড টু ইন্ডিয়া ফ্রম পাকিস্তান, অর্থাৎ যারা পাকিস্তান থেকে ভারতবর্ষে এসেছে। দেখবো এখানে কি কি রয়েছে। অপশন এতে দেখো, হি অর আইদার অফ হিটস পেরেন্টস, অর্থাৎ যে এসেছে সে কিংবা তার যে কোনো বাবা হয়তো মা, অর এনি অফ হিস গ্র্যান্ড প্যারেন্টস, বা তার ঠাকুরদার যে কেউ, ঠাকুরদা বা ঠাকুরমা যে কেউ হতে পারে, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, যদি ইন্ডিয়াতে জন্মগ্রহণ করে, অ্যাজ ডিফাইন্ড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, যেমনটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বা ভারত শাসন আইন 1935-এর আইনে লেখা রয়েছে, অ্যাজ অরিজিনালি ইনাক্টেড, ঠিক আছে, সে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব পেতে পারে। অর্থাৎ এমন একজন লোক পাকিস্তান থেকে ইন্ডিয়াতে এসেছে, সে কিংবা তার বাবা মা অথবা তার ঠাকুরদা বা ঠাকুরমা যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে, সে কিন্তু পাকিস্তান থেকে আসা সত্ত্বেও আমাদের ভারতের নাগরিকত্ব পেতে পারে, এবং এটা লেখা রয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-এ। নেক্সট আমরা দেখবো অপশন বিতে। অপশন বি দুটো পার্ট করা হয়েছে। এক নম্বরটা দেখবো, ইন দ্য কেস where such person has no migrated before the 19th day of July 1948, অর্থাৎ এক নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে 1948 সালের কি বলছে, হ্যাজ নো মাইগ্রেটেড বিফোর, অর্থাৎ যদি কোনো একজন লোক 1948 সালের 19শে জুলাইয়ের যদি আগে না এসে থাকে ভারতবর্ষে, হি হ্যাজ বিন অর্ডিনারিলি রেসিডেন্ট ইন টেরিটরি অফ ইন্ডিয়া সিন্স দ্য ডেট অফ মাইগ্রেশন, অর সেই রকম ব্যক্তিকেও কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। তো ভালো করে এই জিনিসটা দেখো, ইন কেস অফ সেই রকম পরিস্থিতিতে, হোয়ার সাচ পারসন এমন একজন ব্যক্তি, হ্যাজ সো মাইগ্রেটেড বিফোর দ্য 19th ডে অফ জুলাই 1948, অর্থাৎ 1948 সালে 19শে জুলাইয়ের আগে যদি আমাদের ভারতবর্ষে পাকিস্তান থেকে যদি চলে আসে, তাকে কিন্তু ভারতবর্ষের নাগরিক হিসাবে মানা হবে। ওকে, এবং অপশান বিটা দেখো, ইন কেস, আবার এমন পরিস্থিতিতে হোয়ার সাচ পারসন এমন কিছু লোকজন হ্যাজ সো মাইগ্রেটেড অন আফটার দ্য 19th ডে অফ জুলাই 1948। এবার আমরা এটা দেখলাম কি, আগের অপশন এটা 19শে জুলাই 1948-এর আগে চলে আসলে তো ভালো, তারা নাগরিকত্ব পেয়ে যাবে, কিন্তু যদি 1948-এর 19শে জুলাইয়ের পরে আসে, তাদের ব্যাপারে কি হবে? সেখানে বলছে, হি হ্যাজ বিন রেজিস্টার্ড অ্যাজ সিটিজেনশিপ of India by an officer appointed in the behalf of government of the Dominion of India on the application made by him, therefore to such officer before the commencement of this constitution in form and manner prescribed by the government, অর্থাৎ government provided that no person shall be so registered unless he has been resident in territory of India for at least 6 months immediately preceding the ডেট অফ হিস অ্যাপ্লিকেশান। অর্থাৎ কি বলছে, যদি 1948 সালে জুলাই মাসের পরে আসে, তাকে কিছু শর্ত সাপেক্ষে কিন্তু ভারতবর্ষের নাগরিকত্ব দেওয়া হবে। সেই শর্তগুলো কি? এক নম্বর শর্ত, তাকে অবশ্যই কিন্তু এই অ্যাটলিস্ট 6 মান্থ কিন্তু বসবাস করতে হবে, এবং কবে থেকে বসবাস করতে হবে, তাকে কিন্তু একটা অ্যাপ্লিকেশন করতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্টের কাছে ভারতের নাগরিকত্বের জন্য, এবং তার জন্য একটা স্পেশাল অফিসার ঠিক করা হবে। সেই স্পেশাল অফিসারটা সব কিছু ডিটেলস দেখবে, যে সেই ব্যক্তি যদি অ্যাপ্লিকেশন করছে তার আগে সে 6 মাস আমাদের ভারতবর্ষে বসবাস করেছে কিনা, তার কোনো পার্শ্ববর্তী দেশে কোনো কেস রয়েছে কিনা, সেই সমস্ত ডিটেলস দেখে সে যদি অ্যাপ্রুভ করে গভর্নমেন্টকে, তবেই সে কিন্তু নাগরিকত্ব পাবে। সেটা কোন ব্যাপারে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যদি সে আসে। এই হলো ব্যাপার। তারপর নেক্সট আমরা দেখব আর্টিকেল 7, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন মাইগ্রেন্টস টু পাকিস্তান, অর্থাৎ এমন কিছু ব্যক্তি যারা ইন্ডিয়া থেকে পাকিস্তানে চলে গেছে, কিন্তু পরবর্তীকালে যদি আবার ইন্ডিয়াতে ফিরে আসে, তারা কিভাবে নাগরিকত্ব পাবে কি পাবে না সেটা দেখব। নট উইথ স্ট্যান্ডিং এনিথিং আর্টিকেল 5 and 6, অর্থাৎ আর্টিকেল 5 এবং 6-এ যা বলা হয়েছে সেগুলো যদি বাদ দিয়ে আমরা ধরি,
এ পার্সন হু হ্যাজ আফটার দ্য ফার্স্ট ডে অফ মার্চ 1947, অর্থাৎ একজন ব্যক্তি হু হ্যাজ আফটার দ্য ফার্স্ট ডে অফ মার্চ অর্থাৎ 1947 সালের ফার্স্ট মার্চের ডেটের পর যদি মাইগ্রেটেড ফ্রম দ্য টেরিটরি অফ ইন্ডিয়া টু দ্য টেরিটরি নাও ইনক্লুড ইন পাকিস্তান, যদি ভারতবর্ষ থেকে পাকিস্তানে চলে যায়, শ্যাল নট বি ডিমড টু বি এ সিটিজেন্স অফ ইন্ডিয়া, এবং তাকে কিন্তু ভারতের নাগরিক হিসাবে কিন্তু ধরা হবে না। অর্থাৎ কি বোঝা গেল, 1947 সালের ফার্স্ট মার্চের পরে যদি কোনো ব্যক্তি আমাদের ভারতবর্ষ থেকে পাকিস্তানে গিয়ে থাকে, তাকে কিন্তু ইন্ডিয়ার সিটিজেন্স হিসাবে গণ্য করা হবে না। তারপর দেখব আর্টিকেল 8। আর্টিকেল 8 কি বলছে, রাইটস অফ সিটিজেনশিপ অফ সার্টেন পারসনস, অর্থাৎ সেই সমস্ত কিছু ব্যক্তিদের নাগরিকত্বের ব্যাপারে বলা হবে অফ ইন্ডিয়া অরিজিন রিসাইডিং আউটসাইড ইন্ডিয়া, অর্থাৎ যারা ভারতবর্ষের জন্মগ্রহণ করেছে কিন্তু এখন বসবাস করছে ভারতের বাইরে। কি বলছে, না নট উইথ স্ট্যান্ডিং এনিথিং ইন আর্টিকেল 5, অর্থাৎ আর্টিকেল 5-এ যা কিছু বলা আছে সেগুলো যদি বাদ দিয়ে আমরা ধরি, এনি পারসন মানে যে কোনো লোক হু অর আইদার অফ হিজ পেরেন্টস, সে কিংবা তার যে কোনো একজন বাবা অর্থাৎ মা, অর এনি অফ হিজ গ্র্যান্ড পেরেন্টস, যদি তার ঠাকুরদা বা ঠাকুরমা যে কেউ, ওয়াজ বর্ন ইন ইন্ডিয়া, যদি ভারতবর্ষে জন্মগ্রহণ করে থাকে, অ্যাজ ডিফাইন্ড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেমনটা ভারত শাসন আইন 1935-এ বলা রয়েছে, and who is ordinarily residing any country outside India, এবং যে এখন বর্তমানে ভারতের বাইরে অর্ডিনারলি বসবাস করছে, পার্মানেন্ট নয়, অর্ডিনারলি কিন্তু বসবাস করছে, কর্মসূত্রে হতে পারে, বিভিন্ন কাজে হতে পারে, as so defined shall be deemed to be a citizen of India, তাকে কিন্তু ভারতের নাগরিক হিসাবে কিন্তু ধরা যেতে পারে, if he has been registered, যদি সে নিজেকে রেজিস্টার করে as a citizen অফ ইন্ডিয়া, যদি সে ভারতের নাগরিক হিসাবে যদি রেজিস্টার করে, তবেই কিন্তু তাকে ভারতের নাগরিক হিসাবে ধরা হবে, বাই দ্য ডিপ্লোম্যাটিক অর কনসুলার রিপ্রেজেন্টেটিভ অফ ইন্ডিয়া ইন দ্য কান্ট্রি, এবং আমাদের দেশে যে এই যে সিটিজেনশিপ নিয়ে যারা আলোচনা করে, যে ডিপ্লোম্যাটিক রয়েছে, অফিসাররা রয়েছে, তারা যদি কনসিডার করে তবেই। ওকে, তারপর নেক্সট আমরা দেখব আর্টিকেল 9। আর্টিকেল 9 কি বলছে, persons voluntarily acquiring citizenship of a foreign state not to be a citizens, okay, অর্থাৎ কি বলছে, যদি কোনো পার্সন যে এখন বর্তমানে ভারতের নাগরিক আছে, সে যদি নিজের ইচ্ছায় অন্য দেশের কোনো নাগরিকত্ব গ্রহণ করে, নিজের ইচ্ছায় বা স্বেচ্ছায়, তো অটোমেটিক্যালি কিন্তু আমাদের ভারতের নাগরিকত্ব বাদ হয়ে যাবে। যেমনটা একজন বিশেষ হিরো আমরা জানি, অক্ষয় কুমার, সে কিন্তু কানাডার সিটিজেনশিপ গ্রহণ করেছে। তো এই আর্টিকেল 9-এর মানে মাধ্যমে কিন্তু বলা যেতে পারে অক্ষয় কুমার কিন্তু ভারতের আর নাগরিক নন, কেননা তিনি হচ্ছেন কানাডিয়ান সিটিজেনশিপ নিজের স্বেচ্ছায় গ্রহণ করেছেন, সেই কারণে আর্টিকেল 9 অনুযায়ী তার কিন্তু সিটিজেনশিপ, আমাদের ইন্ডিয়ান সিটিজেনশিপ কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে গিয়েছে। তারপর আর্টিকেল 10টা আমরা দেখব, কন্টিনিউয়েন্স অফ দ্য রাইটস অফ সিটিজেনশিপ, অর্থাৎ আমাদের ভারতবর্ষের যে আমাদের নাগরিকত্ব, সেটা কিভাবে আমরা কন্টিনিউ করে রাখবো, তার অধিকারটা কি রয়েছে। দেখো কি বলছে, এভরি পার্সন, প্রত্যেকটা লোকজন, হু ইজ অর ইজ ডিম টু বি সিটিজেন অফ ইন্ডিয়া, যারা মানে প্রত্যেকটা লোক যারা আমাদের ভারতবর্ষের নাগরিক, আন্ডার এনি অফ দ্য ফরগোয়িং প্রভিশনস at this part shall, subject to the provisions of any law that may be made by parliament, continue to be such citizen, অর্থাৎ ভবিষ্যতে পার্লামেন্ট যদি মানে সিটিজেনশিপের ওপর যদি বিভিন্ন আইন কানুন যদি মানে প্রদত্ত করে বা বানায়, যেমন আমরা রিসেন্ট দেখলাম সিএ বা সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট যেগুলো তৈরি করেছে, সেইগুলো এইরকম যদি কোনো আইন কানুন বানায়, অলরেডি যারা কিন্তু ভারতবর্ষে বসবাস করছে, এই যে আর্টিকেলগুলো আমরা দেখলাম, সেই আর্টিকেল অনুযায়ী কিন্তু আমাদের ভারতের নাগরিকত্ব চালিয়ে যাওয়ার কিন্তু আমাদের অধিকার রয়েছে, এই আর্টিকেল যদি আমরা ফলো করি তো। ওকে, তারপর নেক্সট আমরা শেষ আর্টিকেলটা দেখব, যেটা আর্টিকেল আমরা যে পার্ট 2-তে পড়ছি সিটিজেনশিপের 5 থেকে 11 নম্বর যে আর্টিকেলটা রয়েছে, 5 থেকে 11, সেই 11 নম্বর আর্টিকেল অর্থাৎ শেষ আর্টিকেলটা সিটিজেনশিপের দেখব। কি বলছে, পার্লামেন্ট টু রেগুলেট দ্য রাইট অফ সিটিজেনশিপ বাই ল, অর্থাৎ এই যে আমাদের নাগরিকত্ব বা সিটিজেনশিপটা রয়েছে, সেটা কিন্তু সংসদ কন্ট্রোল করে, সংসদ আইন কানুন বানায় এই সিটিজেনশিপের ওপর বেস করে। সো সেইটার ব্যাপারে ডিটেলসে দেখব। নাথিং ইন দ্য ফরগোয়িং প্রভিশনস অফ দিস পার্ট শ্যাল derogated from the power of parliament to make any provisions with respect to the acquiescing and termination of citizenship and all other matter relating to citizenship, অর্থাৎ কি বলছে, নাথিং টু ফরগোয়িং প্রভিশনস অফ দিস পার্ট শ্যাল
ডেরোগেটেড ফ্রম দ্য পাওয়ার অফ পার্লামেন্ট, অর্থাৎ এই যে আর্টিকেলগুলো রয়েছে এর মধ্যে যে নিয়মকানুনগুলো রয়েছে সেইগুলো কিন্তু এই পার্লামেন্ট বা সংসদের কিন্তু ক্ষমতার কিন্তু বাইরে নয়। টু মেক এনি প্রভিশনস উইথ রেসপেক্ট টু অ্যাকুইজিশন অ্যান্ড টার্মিনেশন অফ সিটিজেন, এই আমাদের নাগরিকত্ব পাওয়া এবং টার্মিনেট করার ব্যাপারে। ওকে, অ্যান্ড অল আদার ম্যাটার্স রিলেটিং সিটিজেনশিপ, অর্থাৎ সিটিজেনশিপ ম্যাটারের ওপর বেস করা, অর্থাৎ নাগরিকত্বের ব্যাপারে সমস্ত ক্ষমতা কার হাতে রয়েছে? আমাদের দেশের পার্লামেন্টের হাতে। ঠিক আছে, পার্লামেন্ট চাইলে কিন্তু সমস্ত কিছুই চেঞ্জ করতে পারে, বিভিন্ন আইন আনতে পারে। ওকে, কিন্তু আমাদের দেশের অধিকারও রয়েছে, নাগরিকত্বের অধিকারও রয়েছে যে আমরা কিন্তু আমাদের নাগরিকত্ব চালিয়ে যেতে পারবো বিভিন্ন আইন কানুনের মাধ্যমে। ওকে, তো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ হচ্ছে। আমরা ডিটেলস দেখলাম ইউনিয়ন টেরিটরি অর্থাৎ পার্ট 1 দেখলাম এবং পার্ট 2 এ দেখলাম সিটিজেনশিপ, অর্থাৎ আমরা দুটো পার্ট আজকে করে ফেললাম, আর্টিকেল 1 থেকে আর্টিকেল 11 পর্যন্ত। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা লাইক করে এবং কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে যারা কিন্তু এই ব্যাপারে পড়ছে WBCS নিয়ে। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশের বেল আইকনটি কিন্তু প্রেস করে রাখবে। তো এই ভিডিওর ওপর অর্থাৎ এই থিওরি ক্লাসের ওপর কিন্তু রাত 9টার সময় আমরা গুড নাইট সিরিজ করবো, সেখানে 25 MCQ কিন্তু আমরা 25 MCQ কিন্তু গুরুত্বপূর্ণ MCQ কিন্তু আমরা করব। তো তোমরা কিন্তু রাত্রের যে গুড নাইট সিরিজটা আছে সেটাও কিন্তু করবে। ওকে, থ্যাংক ইউ।